দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আটকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। নির্বাচনী রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে প্রতিনিধি দল, সুপারিশ করবে দ্রুত সময় নির্বাচনের। 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার 7 দিনের রিমান্ডে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি তলিয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। কাজের অনুমতি পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও ঢাকাকে সহায়তা করবে কুয়ালালামপুর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরে প্রথম কোনো দেশের সরকার প্রধান, তাই স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের হলেও 1 দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। শুক্রবার দুপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 58 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে দেয়া হয় গার্ড অফ অনার। সংক্ষিপ্ত সফরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন দুই দেশের সরকার প্রধান। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। আহ্বান জানানো হয়েছে শ্রমবাজার উন্মুক্ত করতে। Increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy. এ সময় কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার ব্যাপারে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Lost that opportunity because of the political development and uprising here. I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast track, first phase. Thank you. This will require. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আসিয়ান সহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. A smaller one, but a smaller number of people, but the same issue. So we need to find a solution for that. We work together to ASEAN, to Malaysian government, and to the broader international community. On the ASEAN sectoral dialogue partner, where in the past there were encumbrances, not created by us but some members. If it need be, I will personally interfere and speak to my counterpart. পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় মাত্র 5 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আনোয়ার ইব্রাহিম। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। গেল মে মাসে বিমানবন্দরে আটকে পড়া 18,000 শ্রমিক আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়ায় সাধুবাদ জানিয়েছে বায়রা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলছে তারা এই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করতে চান।
আর সিন্ডিকেট মুক্ত বৈদেশিক শ্রম বাজার গড়ে তোলার তাগিদ দিচ্ছে প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা সংস্থা রামরো। বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরেও ৩১ মে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন মালয়েশিয়াগামী ১৮,০০০-এর বেশি শ্রমিক। এবার তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ দেখা দেয় খুশি শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় বাড়াতে নতুন উদ্যমে কাজ করতে চান তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটা পার্সোনাল সম্পর্ক বিদ্যমান, বাংলাদেশে আসছে এবং তিনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা থাকাকালীন কি কি সুবিধা মালয়েশিয়া থেকে পেতে চাই সে সবকিছু দিতে প্রস্তুত। যেহেতু মালয়েশিয়ার শ্রমিক ওখানে কাজ করতেছে, এদেরকে যতটুকু সম্ভব তারা সাহায্য করবে এবং যেগুলি যেতে পারেনি তাদের যাওয়ার ব্যাপারে ব্যবস্থা করবে। বৈদেশিক শ্রমবাজার নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট চক্র গড়ে উঠতে না পারে তা নিশ্চিতের তাগিদ প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা গবেষণা সংস্থা রামরুর। এবার অবশ্যই যারা এই সিন্ডিকেটের হোতা তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের মধ্যে ফেলা, তা না হলে বারবারই দেখবেন যে এরকম হবে এবং যারা বেঁচে যাওয়ার তারা বেঁচেই যাবে, মাঝখান থেকে ভুক্তভোগী যারা অভিবাসী তারাই এই ধকলটা পোহাবে। বিএমইটির তথ্য ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন ১৪,৫৯,০০০ শ্রমিক, যার মধ্যে গত বছর গেছেন ৩,৫১,৬৮৩ জন। আর সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের কারণে ১৯৯২ সাল থেকে বাংলাদেশিদের জন্য ৪ বার বন্ধ যায় দেশটির শ্রমবাজার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। বৈঠকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেবে দলটি। একই সঙ্গে সুপারিশ করবে দ্রুত সময়ের মধ্যে অবাধ আর সুষ্ঠু নির্বাচন দেয়ার। বিএনপি নেতারা বলছেন নির্বাচিত সরকারই দেশের সামগ্রিক সংস্কার করবে। মার্জিয়া মোমো রিপোর্ট। শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে 7 দিন ব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংলাপে অংশ নিতে ইতোমধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি কমিটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, নির্বাচনের রোডম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে আমরা কালকে 1 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তো না। আমাদেরকে যতবারই সংস্কারের প্রশ্ন আসবে, যত বিষয়ে পরিবর্তনের প্রশ্ন আসবে, আমাদেরকে সেটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে করতে হবে। এগুলো শেষ করে আমাকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে অধ্যাপক ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে তার মধ্যে আমাদের সুপারিশগুলো এই 31 দফার ভিত্তিতে আমরা প্রদান করব। পরামর্শ হচ্ছে যে একটা নির্বাচনের রোডম্যাপ এই কাজগুলোর হওয়ার সাথে সাথে একইভাবে সিমultaneously ওনারা জাতির সামনে প্রদান করতে পারেন। তবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো সময় বা কোনো মাসের কথা আমরা বলবো না। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এই বিষয়টি তুলে ধরা হবে সংলাপ বৈঠকে। বিএনপি এখন যেটা করবে বা দলগুলো যেটা করবে, রাজনৈতিক দল, যে সংস্কারটা কিভাবে হবে, কোন জায়গায় সংস্কার লাগবে, সেগুলি ব্যাপারে আমরা সাহায্য করব। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এর আগে গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা।
মানুষের বুকে বুলেট ছোড়ার দুঃসাহস করবে এমন সরকার জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে বসতে দেওয়া হবে না। বিচার বিভাগের স্বাধীনতা দাবি করেছেন তিনি। বিগত সরকারের দোসররাই পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। সভার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর আমির। আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। সময় সংবাদে আরও থাকছে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি। রংতুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিমা। নিরাপত্তা জোরদার। 2013 সালে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা আর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে রাজধানী গুলশান থানায় মামলা হয়েছে। এদিকে তেজগাঁও থানার বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিন ও কৃষক লীগ সভাপতির সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের সপ্তাহখানেক আগে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। বিরোধীদের 29 ডিসেম্বরের এই কর্মসূচি ঠেকাতে আগের দিন রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনের রাস্তার দুই পাশে বালু, ইট, খোয়া ভর্তি ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। শুধু বালু ভর্তি ট্রাকই নয়, পুলিশের জলকামান, প্রিজন ভ্যান, অসংখ্য পিকআপ ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। 10 বছরের বেশি সময় পর এই ঘটনায় শুক্রবার রাজধানীর গুলশান থানায় কর্মসূচিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করল বিএনপি। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে গুলি, পরে পিটিয়ে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শুক্রবার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট। পরে একই আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশকে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে। বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী অবস্থায় অসহায় দিন কাটছে 10,000-এর বেশি মানুষের। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমির ক্ষতির শঙ্কায় কৃষকরা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জেলার ভোগাই, চেল্লাখালী ও মহারশী নদীর পানি। ঢলের পানি হুহু করে ঢুকছে লোকালয়ে, তলে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়তে থাকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি। এতে তলিয়ে যায় নদীর আশপাশের 25টি এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এর বেশি মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় সবজি ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পানিতে ভেসে গেছে এলাকাগুলোর মাছের ঘের। বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকে পড়ে। দোকানের
ফ্লোর পর্যন্ত পানি উঠছে। আমার কমপক্ষে 2 লক্ষ টাকার কাপড় ভিজে গেছে। বাড়িঘর পানি উঠছে, মানুষের চলাফেরা অসুবিধা হইতেছে। এই বৃষ্টির সময় ঠিক আছে একেবারে বাড়ি ভরাট করে পানি আসে, বাড়িতে এক কোমর করে এক বুক করে পানি থাকে। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এছাড়া সারা রাত বৃষ্টির কারণে নালিতাবাড়ি পয়েন্টে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডার দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। বারবার সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন এটা কোনো কালে হয় নাই। ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি। আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সময় সংবাদ, শেরপুর। সময় সংবাদে আরও থাকছে। ভারতের বিপক্ষে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। টেস্ট ব্যর্থতা ভুলে শান্ত জিততে চান টি-20 সিরিজ। রিয়াদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজেপি পার্টিজের বিরুদ্ধে। এতে ওই এলাকার অনেক হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেল, আদালতে নিষেধাজ্ঞা করতে পারেনি। দখলমুক্ত বিস্তারিত জানছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন রতন চন্দ্র মজুমদার এবং শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত 30 বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2011 সালে 1 বছর মেয়াদি বায়না দলিল করেই 2023 সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, দেবের ম্যাপে আছে। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিললেও এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন, চলুন দেখে আসি। আমগরে গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই বসে, দাউদ বাড়াই বসে। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেট অর্ডারের যে সার্টিফিকেট কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। জানতে চাইলে তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। আদালত যে সিদ্ধান্তটাই দেবে সেটাই আমরা মেনে নেব। মানে যখন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এই দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। এছাড়াও রেমিট্যান্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলার জটিলতা কাটতে শুরু করেছে। সাক্ষর টিভি ক্যামেরায় কমলদার রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে, আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি, প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়। তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এবার বাণিজ্যের সময়। আবারও বাজারে নিত্যপণ্যের আগুন দাম, সপ্তাহ ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে সবজির দাম। বৃষ্টি, বন্যায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, দাম বেড়েছে ব্রয়লারের। তবে মাছের বাজারে ক্রেতারা কিছুটা স্বস্তির মুখ দেখলেও 100 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। নিত্যপণ্যের বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর দাবি ভোক্তাদের। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজে আসছে না সরকারের কোনো পদক্ষেপ। বিভিন্ন সংস্থার বেঁধে দেয়া দর যেন আটকে আছে কাগজ কলমেই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। 150 টাকা ছাড়িয়েছে বেগুন, বরবটি। গত সপ্তাহে 250 টাকার কাঁচামরিচ এ সপ্তাহে কিনতে হচ্ছে 350 থেকে 400 টাকায়। বিক্রেতাদের অজুহাত, বাজারে পণ্যের সংকট সৃষ্টি করছে বৃষ্টি, বন্যা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু উদ্যোগতি আছে, একটু বাড়তি আছে। মূল কারণটা আমরা যা মনে করি যে সরবরাহটা কম, মরিচের দামও কালকের তুলনায় আজকে বেশি। সবজির পণ্যের দাম বেশি। বর্তমানে খেতে পানি বেড়ারা খেতে তো যাইতে পারে না, অনেকটাই খেতে পানি, বন্যা, অনেক সবজি নষ্ট হয়ে গেছে। 2-3 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে শাকসবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে শাকসবজি আমদানিটা কম, 800 একটু কম, এর তুলনায় দামটা বেশি। কিনতে কষ্ট হবে, আমরা খাওয়ার ইচ্ছা থাকলে আমরা খাইতে পারবো না। আর যার তৌফিক আছে সে খাবে, আর যার তৌফিক নাই সে খেতে পারবে না। 2 আড়ি শাক লুগিয়া গতকাল কিনছি আমরা গিয়া 20 টাকা, 10 টাকা করে। আর আজকে কিনছি 2 আটি লুগিয়া আপনার লুগিয়া 50 টাকা দিয়ে। আমার যা আয় ক্রয় মানে তার থেকে ক্রয় ক্ষমতা দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও কিছুটা স্বস্তি রয়েছে আলু ও পেঁয়াজে। পাইকারিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। আমদানি নির্ভর, আমদানি দিলে হয়তো একটু কমবো, আর আমদানি না থাকে একটু বাড়বো। পাইকারি ধরে 420 টাকা ধরে আমি কেজি নিচ্ছি 5 কেজি। সেম পাশের দোকানে হচ্ছে 450 টাকা কেজি, 440 টাকা কেজি, সেম পেঁয়াজ। মানে এই ডিফারেন্সটা আসলে কেন, কারণটা কি? আমি জিনিস কম দামে কিনলে কম দামে বেচতে পারবো,
আর কম দামে কেনার জায়গাতে যদি কম দামে না আসে তাহলে মানুষ মোকামেশে কি বেচবো। এদিকে সরকারের বেঁধে দেয়া দামের বিপরীতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ব্রয়লারের কেজিতে 11 টাকা ও প্রতি ডজন ডিমে প্রায় 30 টাকা। বাজারে ব্রয়লার প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়, আর প্রতি ডজন ডিম কিনতে হচ্ছে 165 থেকে 170 টাকায়। ব্রয়লার কেজিতে 10 টাকা বাড়ছে আজকে প্রতিটা কেজিতে, কারণ খামারিরা মাল দিচ্ছে না, বৃষ্টির কারণে খামার থেকে মাল লোড আনলোড হচ্ছে না। মুরগির দাম তো দিন দিন বাড়তি আছে, এই 150 টাকা থেকে এখন এসে 210 টাকায় ঠেকছে, তাইলে চলবে কেমন? তারা ফার্মের থেকে আসে, ফার্মে যদি আমাদেরকে ডিম না দেয় আমরা তোমাদের কাছে কমাবো কিভাবে? খাওয়া দাওয়া করতে হলে তো ডিম কিনতে হবে, না কিনে তো উপায় নাই। বাজারে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম রয়েছে আগের মতোই। উচ্চ মূল্যে স্থিতিশীল চাল, ডাল, চিনি ও তেলের দাম। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। তাড়াহুড়ো না করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় ভারতীয় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান বক্তারা। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে অংশ নিয়ে বক্তারা ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। হাসপাতাল কেন গুঁড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কড়া প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার কথা জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এ সময় কালো পতাকা উড়ানোই 3 জনকে আটক করেছে পুলিশ, তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। 1972 সালে প্রণীত সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে বৈচিত্র্যে বহুত্বে বাংলা সংস্কৃতি, গ্যাড়াকল ও পরিত্রাণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার কথা প্রচার করলেও এর আড়ালে তার দলের নেতাকর্মীরা হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দ্বিধা করেনি। সবাই অন্যান্য আলোচকরা আদিবাসী সহ দেশের সকল জাতিগোষ্ঠীর অধিকার আদায় এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন স্থানে নির্যাতন বন্ধ, দোষী ব্যক্তিদের বিচার, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় তারা বলেন, দাবি আদায় বিভিন্ন জায়গায় হামলার বিচার না হলে মাঠ ছেড়ে যাবেন না। দুর্গাপূজার 10 দিন পর চট্টগ্রামের লালদিঘিতেও মহাসমাবেশের ঘোষণা দেয় সম্মিলিত সংখ্যালঘু জোট। দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। দুর্গাপূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি। এদিকে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি আর সাজাতে ব্যস্ত শিল্পীরা।
সার্বিক নিরাপত্তায় আয়োজক কমিটির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে, সাজসজ্জার জন্য পরানো হচ্ছে অলংকার। চারপাশে এখন উৎসবের আমেজ। দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেবী দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। রঙের কাজ শুরু হয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগে, তাই আমি দেখতে আসি। পুজো আসবে, আমরা বন্ধু বান্ধব সবার সাথে ঘুরবো, পুজো মণ্ডপ দেখবো। তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছে না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। এই বছরের সুতলির দাম যা, তার থেকে দিনগুণ বাড়তেছে প্রতি বছরই। ওই হিসাবে ওই মজুরিটা আমরা পাচ্ছি না। আগের যে মূল্যটা পাইতাম ওই মূল্যটা এখন পাই না। সব জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে ওই মূল্যটা পাওয়া যায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব সম্প্রদায় তাইলে মনে হয় আমি মনে করি যে আমরা আরো বেশি নিরাপদ। সম্পূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের দুর্গোৎসব হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতিতে একটা পুজো উদযাপনই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেসব মণ্ডপগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেখানে এবার পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমাদের পুলিশের পাশাপাশি আনসার এবং টহলে পুলিশ থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর 13 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই বছরের দুর্গোৎসব। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে নতুন ব্র্যান্ডে টি-20 ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। তবে 2 বছর পরে সেই বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থান নিয়ে ধোঁয়াশায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের অভাব বোধ করলেও দায়িত্ব নিতে বললেন মিরাজ আর মেহেদীদের। টেস্ট ব্যর্থতা ভুলে সাফ জানালেন জিততে চান ভারতের বিপক্ষে সিরিজ। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের রিপোর্ট। গোয়ালিয়রে শেষ বিকেলের অস্তমিত সূর্যের মতোই ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু 39 ছুঁই বয়সে নয়, 22 গজে পারফরমেন্স নিয়েও আছে নানা প্রশ্ন। মধ্যপ্রদেশে গুঞ্জন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20তে অবসরে যেতে পারেন রিয়াদ। কারণ 2026 বিশ্বকাপ পরিকল্পনায় তরুণদের সুযোগ করে দিতেই যে সরে দাঁড়ানোর ঘোষণা সাকিবের। ম্যাচ ডের 2 দিন আগে আসা সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে ছুড়ে আসা সবচাইতে বেশি প্রশ্নও ছিল এই রিয়াদকে নিয়েই। জবাবে শান্ত তাকালেন ভবিষ্যতের দিকেই। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করব। টি-20 বিশ্বকাপে আফগান ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভারতের বিপক্ষে সিরিজে নতুন ব্যাটিং অ্যাপ্রোচ দেখাতে চায় বাংলাদেশ দল। কোনো লুকোছাপা নয়, কাপ্তানের দৃষ্টি সিরিজ জয়েই। We looking to win this series, to be very honest. We wanted to play aggressive cricket, and if you look at our last World Cup, we had a very good opportunity to play semi-finals, but we couldn't do that. But it's a new as you mentioned, it's a new team. So I hope all the players will play some good cricket here. স্বভাবতই উঠল সাকিব আল হাসান প্রসঙ্গ। তার অভাব অপূরণীয় হলেও মিরাজ মাহিদিতে দৃষ্টি শান্তর। কিছুটা স্বস্তির টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারেন এমন খবরে। সাকিব ভাই আপনি যেটা বললেন নাই, অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে। উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার। গোয়ালিয়রে অখিল হিন্দু মহাসভার হুমকি নিয়েও শঙ্কিত নন শান্ত। শঙ্কিত নন নতুন ভেন্যুর উইকেটের ধরন নিয়েও। বলছেন একটা জয়ই ঘুরিয়ে দিতে পারে সব মোমেন্টাম। টি-20 বিশ্বকাপের পর টাইগারদের প্রথম ম্যাচ, সাকিববিহীন বাংলাদেশের নতুন যাত্রা শুরু। তবে তার চাইতেও বোধহয় বড় আলোচনায় এটাই কি মাহমুদুল্লাহ রিয়াদের সংক্ষিপ্ত সংস্করণে সম্ভাব্য শেষ সিরিজ। সংবাদ সম্মেলনে শান্ত অবশ্য সব আলোচনাতেই যেতে চাইলেন না। তিনি সাফ জানান ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিততে চান।
মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আজকে পর 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। নির্বাচনী রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিবে প্রতিনিধি দল, সুপারিশ করবে দ্রুত সময়ে নির্বাচনের। এবং 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার 7 দিনের রিমান্ড। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।